নৈবেদ্য নিবেদন করছে মঞ্জরিতা চক্রবর্তীর ছোট কাহিনী। মঞ্জরিতা চক্রবর্তী, পেশা অধ্যাপনা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা। পরবর্তীকালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উপনিবেশোত্তর দৃষ্টিকোণে শিশু সাহিত্য এই বিষয়ে গবেষণা। পিতা প্রয়াত তপন চক্রবর্তী, যিনি একাধারে শিল্পী, লেখক। মাতা শ্রীমতী মায়া চক্রবর্তী, ইতিহাসের শিক্ষিকা। এনাদের অভিভাবকত্বেই মঞ্জরিতার লেখা শুরু। কবি মঞ্জরিতার প্রথম কাব্যগ্রন্থ খোলা হাওয়া লাগিয়ে প্রাণে। কাহিনীকার মঞ্জরিতার গল্পগ্রন্থ দহনজাত, অন্তঃকথন ইত্যাদি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেল নৈবেদ্যা, NAIVEDYA। নৈবেদ্য নিবেদন ছোট কাহিনী বৈরাগ্য। কাহিনীকার মঞ্জরিতা চক্রবর্তী। কাহিনী কথন অরূপ। কাহিনী বৈরাগ্য। বিয়ে করবার প্রয়োজন কখনো অনুভব করেনি নিত্যগোপাল। নৈনিতাল থেকে 20 কিলোমিটার দূরের এই পাহাড়ি গ্রামে স্বামী অচলানন্দের প্রতিষ্ঠিত পাবকাশ্রমে যোগ দেবার আগে সে ছিল বেশ পপুলার ব্যাচেলর। তার বন্ধুরা যখন বিয়ে করে মধুচন্দ্রিমা যাপন করেছে, তখন সে বেশ খুশি মনেই ঘুরে বেরিয়েছে লে, লাদাখ বা নীলগিরি। তারপর তারা যখন সিনেমায় গেছে, ঘুরেছে এদিক সেদিক, নিত্য তখন মনের আনন্দে তার এক চিলতে বাগানে প্রকাণ্ড ফুলকপি ফলিয়ে সবার বাহবা কুড়িয়েছে। বন্ধুরা ক্রমে বেবি ফুডে রাজত্বে এসে গেছে। তাদের বউরা বেশিরভাগ সময় বাপের বাড়িতে, সেখানে নিয়মিত হাজিরা দেওয়া কিংবা তারপর শরীরের ধকল সামলানো স্ত্রীদের সময় দেওয়া, বাচ্চা রাতে কাঁদে তাই ঘুমাতে না পারা ইত্যাদির পর যখন তারা বিধ্বস্ত, তখন নিত্য মৃদু হাস্যে তাদের বাড়িতে ডেকে এনে নিজের হাতে রান্না রোস্টেড মুরগি ইত্যাদি খাওয়াতো, ভালোবেসেই খাওয়াতো। তবে তার জীবন দেখে এই হয়রান বন্ধুদের মুখের মলিনতাটুকুও সে উপভোগ করত তাড়িয়ে তাড়িয়ে। তারপর সকলে চলে গেলে একটা জমাটি রহস্য গল্পের বই নিয়ে শচীন কর্তার কোনো কম্পোজিশন চালিয়ে দিয়ে সে বসত আরাম চেয়ারে। তার বন্ধুরা যারা দেরিতে অফিস যেত আর তাড়াতাড়ি আসার জন্য হাঁকুপাকু করত, যারা শালির বিয়ে, মেয়ের পেট খারাপ, বউয়ের দাঁতে ব্যথা, ছেলের ভর্তির জন্য অনর্গল ছুটি নিত, তাদের থেকে নিত্যগোপালের কাজের রেকর্ড ছিল অনেক ভালো। সে যথাসময়ে যেত, আসতো দেরি করে, আর কাজ করত ফুর্তির সঙ্গে। ছোটবেলায় মা হারানো নিত্য মানুষ হয়েছিল তার মাসির কাছে। তার বাবা রেলের চাকরিতে এদিক সেদিক বদলি হতেন। তিনি আবার সংসারও পেতেছিলেন, সেই পক্ষের ছেলেমেয়েরাও আছে। তবে নৈহাটির এই বাড়িটা তিনি নিত্যকেই লিখে দিয়ে গেছেন। নিত্যর চাকরি পাওয়া পর্যন্ত স্নেহ কিংবা সাহচর্য দুটোর কোনোটাই না দিলেও তিনি খরচা দিয়েছেন নিয়মিত। নিত্যর পৃথিবীতে প্রিয়জন বলতে ছিল তার মাগুমা। ছোটবেলায় সে তার মাসিকে বলতো মা গো মা, পরে সেটারই সংক্ষিপ্ত রূপ হয় ওটি। মাগুমা চলে যাওয়ার পর নিত্য একেবারেই একা হলো। আর কোনো পিছুটান নেই, একেবারেই নিজের মতো করে বাঁচা। রাত জেগে খেলা দেখো, কেউ চেঁচাবে না। ছুটির দিন চার বানিয়ে সারাদিন মাছ ধরতে যাও, কোনো অসুবিধে নেই। যখন খুশি ছুটি পেলেই বেরিয়ে পড়া এদিক সেদিক, কোনো সমস্যা নেই। বিন্দাস ছিল নিত্য। মোট কথা, যারা একসময় তাকে বিয়ে করার জন্য পিড়াপিড়ি করেছিল, সেই সব বন্ধুরাই ক্রমে তার কাছে এসে হাঁপিয়ে ঝাঁপিয়ে বলতো, তোকে দেখলে হিংসে হয় বুঝলি, কিরকম আরামসে আছিস। আমাদের হার মাস কালি হয়ে গেল, লাইফটা হেল হয়ে গেল। একটু নিজের মতো করে থাকার উপায় নেই। নিজের বাড়িতে নিজের পয়সায় সিগারেটটুকু খাওয়ার স্বাধীনতাটাও নেই রে ভাই, ভাবতে পারিস। নিত্য হাসতো, বলতো বেশ তো, সব ছেড়ে ছুড়ে চল হিমালয়ে চলে যাই, ভাবিস না আমিও যাব। তার বন্ধুরা
দীর্ঘশ্বাস ফেলে বলতো, তুমি তো যেতেই পারো গুরু, তুমি তো ছাড়া গরু, যে কোনো মাঠেই ঘাস খেতে পারো, আমাদের এ জন্মে আর হবে না রে। এ এমন নেশা জানিস তো, চুমুক দিলে গলাটা জ্বলে যায়, আর না চুমুক দিলে সারাক্ষণ তেষ্টা পেতে থাকে। নিত্য মনে মনে হাসত, খুশি হতো এই ভেবে যে যাক, তাকে অন্তত কোনো নেশার বশ হয়ে জীবন কাটাতে হয়নি। সেবার নৈনিতাল বেড়াতে এসে একা একটা গাড়ি ভাড়া করে নিজের মতো ছিল নিত্য। নৈনিতাল থেকে কিছু দূরের এক গ্রামে নিত্যর গাড়ি খারাপ হলো। ড্রাইভার মেকানিক ডাকতে গেলে কাছের চায়ের দোকানে বসে নিত্য এসব কথাই ভাবছিল। মার্চের শেষ, তবু বেশ ঠান্ডা। মাফলারটা ভালো করে জড়িয়ে এবার সে মন দিল দোকানে উপস্থিত অন্য মানুষদের প্রতি। বেশ বড় একটা উনুন জ্বলছে দোকানে, ফলে ভেতরটা বেশ গরম। অনেক খেটে খাওয়া মানুষই দিনের শেষে এসে জুটেছে। বিকেলটা মোড়ে আসছে। নিত্যর গরম জামা হোটেলে, সে তার জ্যাকেটের চেনটা টেনে দিয়ে ক্রমশ বাড়তে থাকা শীতের সঙ্গে পাল্লা দিতে চাইছিল। স্থানীয় মানুষদের কথায় সে বুঝতে পারছিল কাছাকাছি কোনো একটা আশ্রম আছে, সেখানে সন্ধ্যারতি হয়, প্রসাদও বিতরণ হয়। আশ্রমের সংলগ্ন কোনো স্কুলও আছে বোধহয়, সেখানে এদের অনেকের ছেলেমেয়েরা পড়তে যায়। নিত্য ঘড়ি দেখছিল, ছেঁড়া ছেঁড়া ভাবে তার কানে ঢুকছিল এদের কথা। দোকানি তাকে দেখছিল। শেষে একসময় বলল, বাবুজি, इधर शाम के वक्त पर कोई मैकेनिक नहीं मिलेगी, मुझे दुकान बंद करना है, आप आश्रम पर चले जाइए, शायद रहने के लिए जगह मिल जाए। অন্ধকারে আবছা হয়ে যাওয়া রাস্তায় নিত্য দূর থেকে তার ড্রাইভারকে একা ফিরতে দেখে দোকানির কথার সত্যতা অনুভব করল। যথারীতি ড্রাইভার রাজবীর সিং জানালো, আগামীকাল সকালের আগে গাড়ি ঠিক হওয়ার কোনো আশা নেই। বহুত চেষ্টা করেছে সে, আপাতত সেই গ্রামে এক দেশওয়ালি ভাইয়ের কাছে রুটি সটি খেয়ে শুয়ে পড়বে। নিত্যর এই অবস্থার জন্য তার খারাপ লাগলেও কিছু করার নেই। হ্যাঁ, নিত্য চাইলে সে নিত্যকে আশ্রমে পৌঁছে দিতে পারে। অগত্যা উপায়ন্তর না থাকায় নেহাতি দায়ে পড়ে অনিচ্ছা সত্ত্বেও নিত্যকে যেতে হয়েছিল পাবক আশ্রমে। সেখানকার প্রায় সব দরজা বন্ধ। ছোট আশ্রম, দু একটা ছড়ানো কটেজ টাইপের বাড়ি, তারই একটাতে অফিস লেখা দেখে নিত্য আর রাজবীর সেদিকে এগিয়ে গেল। সেখানে সাদা আর গেরুয়া দুরকম পোশাকের লোক ছিল। রাজবীর হিন্দিতে তার মতো করে বলল সমস্যার কথা। আসল কথা এই যে ঠান্ডায় বাইরে থাকতে হলে মরে যাবে বাবুজি, গাড়িতে থাকাও নিরাপদ নয়, অতএব এখানে এক রাত থাকতে পেলে নিত্য কাল সকালে বাস ধরে নৈনিতাল চলে যেত। রাজবীর গাড়ি সারিয়ে পরে ফিরত। যে সন্ন্যাসী কথা শুনছিলেন তিনি রাজবীরকে নিশ্চিন্ত হয়ে চলে যেতে বললেন। রাজবীর পরদিন সুস্থ গাড়ি নিয়ে হোটেলে দেখা করবে কথা দিয়ে চলে যাওয়ার পর নিত্য তার বিস্তারিত পরিচয় দেবার শুরু করলে সন্ন্যাসী তাকে অবাক করে স্পষ্ট বাংলায় বললেন, আপনি ক্লান্ত, বিপদাপন্ন মানুষকে সব দিক থেকে সাহায্য করার অভিপ্রায় নিয়েই এই আশ্রমের সূচনা। বিগলিত হয়ে নিত্য বলল, আপনি মানে আপনারা বাঙালি? পাশের এক সন্ন্যাসী বললেন, আমরা বেশ কয়েকজন বাঙালি, তবে সবাই নন। ইনি আমাদের কর্মসচিব বীরেশ্বরানন্দ স্বামী। এই আশ্রমের প্রতিষ্ঠাতা বাঙালি ছিলেন, লোকান্তরিত শ্রী অচলানন্দ স্বামী। তাই অনেক বাঙালি সেবক আছেন। প্রধান কর্ণধার দিব্যানন্দ স্বামীও বাঙালি। নিত্যর বেশ স্বস্তি লাগল, কিছুটা গর্বিত। দেখো কাণ্ড, কত দূরে এসে এই ঠান্ডা জায়গায় বাঙালিরাই পারে আবেগে ওদের জুড়ি মেলাবার। এই আবেগ আর উচ্ছ্বাসেই বাঙালির স্বাতন্ত্র্য, আর ওতেই ওদের পতন। ভাবতে ভাবতে সেই তরুণ সন্ন্যাসীর পিছু পিছু নিত্য চলেছিল প্রধান গুরু দিব্যানন্দজির ঘরের দিকে। তাঁর সম্মতি গ্রহণটা এই আশ্রমে অলিখিত প্রথা, তাই তিনি বলার পরই নিত্যকে ঘর দেওয়া যাবে। দিব্যানন্দ স্বামীকে দেখে নিত্যর মন ভরে গেল। এতক্ষণ আশ্রমে রাত কাটাতে হবে বলে যে বিরক্তিটা ছিল সেটা উবে গেল। এক একজন মানুষ হয় যাদের সামনে দাঁড়ালেই ভালো লাগে, ইনি সেরকম। কোনো আড়ম্বর নেই, পরিচ্ছন্ন সাদা পোশাক, কণ্ঠস্বর মায়াবী।
সব শুনে তিনি নিত্যকে স্বাগত জানালেন আর তাকে অতিথি ভবনে একটি ঘর দিতে বললেন। নিত্য সে ঘরে পৌঁছে দেখল ঘরটা গরম। সম্পদের বাহুল্য নেই, কিন্তু কাজ চলে যায়। একটু পরে এক কিশোর নিত্যকে রাতের খাবারের জন্য ডাকতে এলো। এত তাড়াতাড়ি ডিনার? নিত্যর বিস্ময়ের উত্তরে সে জানালো, এখানে দিন শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে। সারাদিন কেউ বিশ্রামের অবকাশই পায় না, তাই রাতও হয় তাড়াতাড়ি। ঠিক আছে, একদিন নয় সন্ধ্যেতেই রাত হোক। ভাবতে ভাবতে কিশোরের সঙ্গে নিত্য এলো একটা বেশ বড় বাড়িতে। হিন্দিতে ভোজনালয় লেখা একটা বিরাট ঘরে সকলের সঙ্গে লাইনে দাঁড়িয়ে খাবার নিয়ে নিত্য বসে গেল শতরঞ্চিতে। সামনে রাখা জলচৌকিতে খাবার। সেই বাড়িতে সমবেত মানুষের গুঞ্জনে নিত্য অবাক হল। প্রায় 100-5 লোক ঘোরাফেরা করছে সেখানে। বাপ রে, এরা সব ছিল কোথায়? আর এত শান্তভাবে ছিলই বা কি করে? নিত্য লক্ষ্য করল তার মতো অনেক বাইরের লোকই খাচ্ছে। এরা কি সবাই ভাঙা গাড়ির প্যাসেঞ্জার, না বাস ফেল করেছে? কে জানে বাবা, আমার কি? ভাবতে ভাবতে খাচ্ছিল সে। খাদ্য তালিকা মহার্ঘ নয়, তবে উপাদেয়। ভাত, ডাল, ঘি মাখানো রুটি, সবজি, মিষ্টি। সন্ন্যাসীরা খাবার তদারক করছেন ঘুরে ঘুরে। তার সামনে এসে কর্মসচিব বললেন, পেট ভরা পর্যন্ত নিয়ে খাবেন, কিন্তু কোনোভাবেই খাবার নষ্ট করবেন না যেন। নিত্য ঘাড় নাড়ল, মনে মনে ভাবল, এক রাত থাকতে দিয়েছে বলে খুব তেঁদরামো। ঠিক আছে, হোটেল নিলেও লাগতো। কাল তোমাদেরও আমি কিছু ডোনেশন দিয়ে যাব। ভেবো না, এই খাবারের দামের থেকে সেটা বেশিই হবে। অতিথি ভবনে ফেরার সময় নিত্য দেখল বেশ বড় আশ্রম। অনেক ছোট বড় ছড়ানো বিল্ডিং। সে পাহাড়ের ওপর দিয়ে ঢুকেছে বলে বুঝতে পারেনি। মনে মনে ভাবল, বেশ ভালোই ব্যবসা ফেঁদেছে, যা হোক। এই না হলে বাঙালির ব্রেন, যত সব লোক ঠকানো কারবার। এইসব আশ্রম টাশ্রম নিত্য মোটেও পছন্দ করে না। তার মতে এরা সব সুবিধাবাদী। সেও তো সংসার করেনি, তা বলে সঙ্গও সাজেনি। ভক্তি টক্তি তার নেই বিশেষ। সে রাতে সে বেশ সমালোচনার মুডেই ঘুমোতে গিয়েছিল। কিন্তু পরদিন তার ঘুম ভাঙল অপূর্ব শাম গানে। বৈদিক মন্ত্রের সুরে যেন সমস্ত জায়গাটা ভরাট হয়ে আছে। বিস্মিত বিমুগ্ধ নিত্য একটু পরিচ্ছন্ন হয়েই শীতে হিহি করতে করতে ছুটল গানের উৎস সন্ধানে। সূর্য উঠেছে সবে। ঘুমিয়ে থাকা গাছপালারা রোদের প্রথম কিরণে যেন আর মোড়া ভাঙছে। নানা রঙের ফুলের অপরূপ কেয়ারি পেরিয়ে নিত্য এসে দাঁড়ালো প্রার্থনা গৃহের দরজায়। ভিতরে আশ্রমিকরা হাঁটু গেড়ে বসে আছেন। সামনের বেদিতে একটা বড় মশাল জ্বলছে। কোনো দেবতা নন, সেই পবিত্র অগ্নিকে সামনে রেখে আশ্রমিকরা সমবেত কণ্ঠে গাইছেন গান। চারপাশে ভিড় করে কিন্তু শান্তভাবে সে গান শুনতে উপস্থিত হয়েছেন অনেক নিত্যর মতো সাধারণ পোশাকের মানুষ। গানের পর বেদ থেকে পাঠও হল। দুজন কিশোর পাঠ করল, সকল কলুষ ধ্বংস করে নির্মল উজ্জ্বল করে তোলার প্রার্থনা ধ্বনিত হল সেই পাঠে। পাঠের শেষে আশ্রমিকরা চলে গেলেন। ভোজনালয়ের সামনে বারান্দায় চা দেওয়া হচ্ছে। নিত্য চা খেয়ে চলে এলো প্রার্থনা গৃহে। দিব্যানন্দের কাছে ধন্যবাদ আর ডোনেশন দিয়ে সে বাস ধরবে। দিব্যানন্দ খুব আন্তরিকভাবে কথা বললেন। রানীক্ষেতে 7:30টায় ছেড়ে যে বাস এই গ্রামের উপর দিয়ে নৈনিতাল যাবে, তার এখন অনেক দেরি। তাছাড়া নিত্যকে কোথাও যেতে হবে না। নিত্য পিছনের গেটে ঢুকেছে, তাই বুঝতে পারেনি আশ্রমের সামনের গেট রাস্তার উপরই। সেখানে বাস স্টপে যাচ্ছে। দিব্যানন্দ বললেন, তার চেয়ে চলুন, আশ্রমটা আপনাকে ঘুরে দেখাই। আজ সকাল থেকে নিত্যর মনটা বেশ ভালো। রাতে ভালো ঘুম নাকি সকালের এই অন্যরকম জেগে ওঠা, কোনটা তার কারণ সে জানে না। সে বিনয়ের সঙ্গে বলল, আপনি আবার কেন কষ্ট করবেন? দিব্যানন্দ বললেন, না, আপনার জন্যে বেশি কিছু করব না। প্রতিদিন সকালেই আশ্রমের প্রতিটি শাখা ঘুরে দেখা আর
তাদের সুবিধা অসুবিধাটা জানাই আমার কাজ। তাহলে আমি বেলা হলে অন্য সকলের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে পারি। সংকীর্ণ নুড়ি বিছানো পথ আর দুপাশে চোখ জুড়ানো ফুল দেখতে দেখতে পথ চলছিল নিত্য। দিব্যানন্দ অতিরিক্ত কৌতূহল প্রকাশ না করেও সহজভাবেই জেনে নিচ্ছিলেন নিত্যর বাড়ি ঘর, আত্মীয় স্বজন, পড়াশোনা, চাকরি, শখ, দুর্বলতা, স্বপ্ন আর সহ্যের পরিমাপ। আর দেখাচ্ছিলেন আশ্রমের নানা শাখা: অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, মানসিক রোগীদের চিকিৎসালয়, স্থানীয় মেয়েদের হাতের কাজের বিভাগ, প্রাথমিক শিক্ষা কেন্দ্র, গোপালন কেন্দ্র, কৃষি বিভাগ, শারীরিক প্রতিবন্ধকতাকে যারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তাদের শিক্ষা কেন্দ্র, দাতব্য চিকিৎসা কেন্দ্র, দাতব্য গরম জামার বিভাগ, গুদাম, শয্যাগার, ফলের বাগান, গ্রন্থাগার, রন্ধনশালা, ভোজনালয়, কেন্দ্রীয় অফিস, অতিথি ভবন, আবাসন আর প্রার্থনা গৃহ। প্রায় ৩ ঘণ্টা পর আবার প্রার্থনা গৃহের সংলগ্ন নিজের ঘরে ফিরে এসে দিব্যানন্দ বললেন, প্রাতরাশ করে এবার গেটের দিকে যান, আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে আপনার বাস। সুযোগ পেলে আবার আসবেন। আশ্রমের এই বিস্তারিত জীবনমুখী সৎ সরল কর্মকাণ্ডে নিত্য অভিভূত হয়ে গিয়েছিল। ভক্তি নিয়ে কোনো আদিক্ষেতা নেই তার, তাই এখানেও অকাজের ভক্তির থেকে প্রয়োজনীয় কর্মযজ্ঞ দেখে তার ভালো লাগলো প্রতিটি বিভাগে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা আর আন্তরিকতা দেখে। ভোজনালয়ে সবজি পরোটা খেয়ে এসে সে দেখে দিব্যানন্দের সঙ্গে বেশ কয়েকজন স্বামীজি কথা বলতে এসেছেন। নিত্য বলল, আপনার সঙ্গে একটু কথা বলতে। দিব্যানন্দ কিছু বলার আগেই সবাই উঠে গেলেন। ফাঁকা ঘরে নিত্য একটু সংকোচের সঙ্গে বলল, আমি কিছু প্রণামী, কিছু ডোনেট। নিত্য কথা খুঁজে পাচ্ছিল না। দিব্যানন্দ মৃদু হাস্যে তার হাত দুটো ধরে পকেটে ঢুকিয়ে দিলেন। তারপর বললেন, অ্যাকাউন্টসের কাজ জানে সৎ নির্মল মনের একজন মানুষ দরকার ছিল। নারীদের হাতের কাজ বিভাগে কাঁচামাল কেনা আর তার জিনিস বিক্রির দিকটা যে সামলাতে পারবে, এরকম কাউকে জানা থাকলে বলবেন, তাহলেই হবে। আপনি এক রাতের অতিথি, এবার সেবা করার সুযোগ দিন, পরের বার না হয় যা খুশি দেবেন। নিত্য অবাক হয়ে তাকিয়ে রইল। তাকে আশ্রমে যোগ দিতে বলছেন দিব্যানন্দ, অথচ কি সহজ করে। সে দিব্যানন্দকে প্রণাম জানিয়ে কেমন একটা ঘোরের মধ্যে এগিয়ে গিয়েছিল বাস স্টপের দিকে। সেই হঠাৎ আসা রাতটা অতঃপর নিত্যর জীবনের গতিটাকেই পাল্টে দিল। নৈহাটি ফিরেও নিত্য যেন আগের মতো শান্তি পাচ্ছিল না। হিমালয়ের কোলে সোনালি রোদ মাখা ওই আশ্রম যেন টানছিল তাকে। নিজের বৃত্ত থেকে বেরিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার একটা ইচ্ছে, যেটা কোনোদিন হয়নি নিত্যর, সেটাই যেন খেলা করে বেড়াচ্ছিল তার শরীরের কোষে কোষে। রাতে ঘুমের মধ্যে সে শুনতে পেত দিব্যানন্দর কণ্ঠস্বর। নিজের বেশ আছে জীবনটাকে হঠাৎই খুব অর্থহীন আর বৃথা মনে হতে লাগলো তার। কিছুটা জোর করেই সে পুরনো আমোদগুলির কাছে ফিরে গেল। একবার সুন্দরবন গেল, একবার শুশুনিয়া বাগান করল, খেলা দেখল, কিন্তু না, কিছুতেই তার মাথা থেকে পাবক আশ্রমের ভূত নামল না। বরং দিন দিন ওই আশ্রমে যাবার নেশায় সে বুঁদ হতে লাগল। কোনো কালে মুহূর্তের জন্যও সাধু হবার কথা ভাবেনি সে। বিয়ে না করলেই সংসার থেকে চলে যেতে হবে এমন উদ্ভট বুদ্ধি কখনো মাথায় আসেনি তার। অথচ ওই আশ্রম যেন কোনো অদৃশ্য বাঁধনে বেঁধে ফেলল তাকে, যেন দিব্যানন্দ তাকে দীর্ঘকালীন সম্মোহনে নিয়ে গিয়েছিলেন। নৈনিতাল ভ্রমণের 1 বছর পর নানা টানাপোড়েন পেরিয়ে নিত্য চাকরিতে ছুটি নিল। বাড়িটা বিক্রি করার সাহস হয়নি তার, ভাড়া দিয়ে দিল। কি জানি যদি মন না বসে। তারপর পাড়ি দিল নৈনিতাল। তাকে পেয়ে শুধু দিব্যানন্দ নন, খুশি হলেন অন্য স্বামীজিরাও।
ক্রমে হাতের কাজ বিভাগই শুধু নয়, আরও অনেক বিভাগ সামলাতে লাগল নিত্য। বছর চারেকের মধ্যে সে হয়েছে প্রধান হিসাবরক্ষক। এখন কেন্দ্রীয় অফিসে প্রধান কর্মসচিবের পাশের ঘরটায় বসে নিত্য। ভোরে প্রার্থনায় যোগ দেবার পর সব বিভাগের প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব খুঁটিয়ে দেখে, সবটা সাজায় সে। আয় ব্যয় অসমতা থাকলে কর্মসচিব বা প্রয়োজনে দিব্যানন্দের সঙ্গে আলোচনাও করতে হয়। সন্ধ্যারতি হয়, নিত্যসভায় পাঠও করে। এই অভ্যাস তার এখানে এসে হয়েছে। এখানে আসার 1 বছর পর চাকরি ছেড়েছিল নিত্য। 4 বছর পর বাড়িটাও বিক্রি করে দিয়েছে। এখন সে সব দিক থেকেই মুক্ত, আশ্রমের জন্যে উৎসর্গীকৃত। 31 বছরে যোগ দিয়েছিল আশ্রমে, আর এখন তার 38 হল। অথচ দিব্যানন্দ তাকে দীক্ষা দেননি, কোনোদিন তার কোনো কাজের সমালোচনা করেননি, কখনো কোনো আচরণে ক্ষুব্ধ হননি, আবার দীক্ষাও দেননি। নিত্য প্রায়ই বলেছে, আমায় এবার, কিন্তু দিব্যানন্দ কেবল মৃদু হেসে বলেন, হবে হবে, ব্যস্ত কেন? এখানে দীক্ষিত বা দীক্ষিত নয় কারোরই কোনো ড্রেস কোড নেই। সকলেই ইচ্ছে মতো সাদা বা গেরুয়া পোশাক পরে। দীক্ষিত নয় এমন কেউ কেউ প্রয়োজনে শার্ট প্যান্টও পরে। নিত্যও ওই পোশাকেই বাড়ি বিক্রির সময় গিয়েছিল। নিত্যদিনই এখন দিব্যানন্দের কাছে আর্জি জানায়, গুরুজি, আমার দীক্ষাটা। দিব্যানন্দ হাসেন, বলেন, বৈরাগ্যকে আগে মনের ভিতর চিনে নিতে হয়, তারপর মন শূন্য হয়, তারপর সেখানে ভক্তির আয়োজন। তোমার মন এখনো শূন্য হয়নি। নিত্যর অভিমান হয়, এত বছর ধরে সে নিজেকে উজাড় করে দিচ্ছে আশ্রমের জন্য, আর এখনো তাকে গুরুজির উপযুক্ত মনে হলো না। কেন কেন তার সঙ্গে এই অবিচার করছেন গুরুজি? এসব ভাবতে ভাবতেই পায়ে চলা পথ ধরে অতিথি ভবনের দিকে চলেছিল নিত্য। সকালের সোনা রোদে চারিপাশটা ভারী মনোরম। নিত্য ভাবছিল, দীক্ষা হলে সে নাম নেবে নিত্যানন্দ। বাপ মায়ের দেওয়া নামটাও রইল। আবার, আচ্ছা, এই যে বাপ মার দেওয়া নামটা বাঁচাতে চাইছে, একেই কি গুরুজির শূন্যতার অভাব? মাথা নিচু করে পথ চলা নিত্য একটু বেখেয়ালে থাকায় প্রায় মুখোমুখি ধাক্কা খেল এক ব্যক্তির সঙ্গে। মানে বেদে বলে, ব্যক্তি সেই যে নিজেকে ব্যক্ত করতে পারে, তবে প্রচলিতভাবে যাদেরকে ঠিক ব্যক্তি বলা হয় না, সে একজন নারী। তিনিও বোধহয় অন্যমনস্ক ছিলেন, তাই একেবারে সামনাসামনি ধাক্কা লাগার আগের মুহূর্তেই দুজনেই সম্বরণ করলেন নিজেকে। আড়ষ্ট নিত্য ক্ষমা চেয়ে পথ ছেড়ে দিল। গোলাপি শালে মাথা ঢাকা দেওয়া সেই অপরিচিতা রাঙা মুখে অস্ফুট কি একটা বলে ছুটল প্রার্থনা গৃহের দিকে। নিত্য কয়েক সেকেন্ড চেয়ে রইল এই অপশ্রিয় মানার দিকে। তারপর কোনো এক অজ্ঞাত কারণে একটা দীর্ঘশ্বাস ফেলে রওনা হলো নিজের কাজে। অতিথি ভবনে গতকাল একটি অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। একজন মানসিক রোগীকে ডাক্তার সুস্থ ঘোষণা করায় তার বাড়ির লোক তাকে নিতে এসেছিল। বিকালে হাসপাতাল থেকে রিলিজ করিয়ে তারা সপরিবারে অতিথি ভবনে ছিল। আজ সকালে ফিরে যাওয়ার কথা, কিন্তু ভদ্রলোক কাল প্রচুর ভাঙচুর করে প্রমাণ করেছেন যে এখনও তার বাড়ি যাবার সময় আসেনি। সেই ক্ষয়ক্ষতির হিসাব নিতেই যাচ্ছিল নিত্য, কিন্তু সে জানল না এরই মধ্যে তার নিজেরই একটা বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল। অনেক চেষ্টা করেও নিত্য সারাদিন কাজে মন বসাতে পারল না। বারবার তার মনে পড়ছিল ওই প্রায় ধাক্কা লাগা দৃশ্যটা। একবার ভাবছিল, ছি ছি ছি, কি ভাবলেন কে জানে। একবার ভাবছিল, মেয়েদের অবশ্যই আরো সচেতনে চলা উচিত। কখনো ভাবছিল, ইস, ঠিক করে মুখখানাই দেখা হলো না। দিনের শেষে নিত্যর ভীষণ জানতে ইচ্ছে করছিল যে মেয়েটি কে। এদিক সেদিক একটুখানি চোখখান খোলা রাখতেই সে জানল, গতকালকে সেই আবার অসুস্থ ভদ্রলোকের মেয়েও, মাতৃহারা কন্যা। পিতার এই অবস্থার পর নৈনিতালে মামার কাছে থাকে। সেদিন বড় আশা নিয়ে মামা মামির সঙ্গে বাবাকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু তখন দিব্যানন্দের কাছে যাচ্ছিল আবার ভর্তি করা হলো এই খবর নিয়ে। রাতে ভোজনালয়ে মেয়েটিকে ভালো করে দেখল নিত্য। পরদিন চলে গেল সে।
নিত্য খুব বিপদে পড়ল। কোনোদিন যা হয়নি তার সেটাই হলো। কেমন এক অস্বস্তি। নিত্য খুব অবাক হয়ে ভাবল, এর মানে কি? অস্থির কৈশোর, অবুঝ যৌবনের কত অবাধ্য দিন, অদম্য রাত সে কাটিয়ে এসেছে নির্বিঘ্নে। আর এই প্রায় অস্তগামী যৌবনে এসে সে প্রথম কদিন নিজের ভিতরটাকে চিনে উঠতে পারেনি নিত্য। তারপর যখন বুঝল, তখন লজ্জায় সে নিজেকেই আর মুখ দেখাতে পারল না। ক্রমে তার গোপন প্রেম উজ্জ্বল সূর্যকিরণ হয়ে গলিয়ে দিল তার মনের সব বরফ। ভালো লাগার এক অপরূপ সৌরভ আমোদিত করে দিল তার প্রাণ মন। মানসিক চিকিৎসালয়ের ডাক্তারবাবুকে বলে একটা চিঠি লেখালো সে। রোগীর বাড়ির লোককে তো মাঝে মাঝে দেখতে আসতে হবে, সেটা যত ঘন ঘন হবে তত তাড়াতাড়ি রোগী। ডাক্তারবাবু কি বুঝলেন জানে না নিত্য, কিন্তু তিনি চিঠি লিখে দিলেন। একবার মামার সঙ্গে, আর পরের বার একাই এলো সে। নিত্য খুব কৌশলে তার বাবার খরচের ব্যাপারে কথা বলতে তাকে ডেকে আনলো অফিসে। কন্যার নাম সেঁজুতি। এবার ছিল সবুজ সালোয়ার কামিজ। বাড়ি মালদায়। আপাতত মামার কাছে নৈনিতালেই থাকে, পড়ায় একটা ছোটদের স্কুলে। কন্যা নিরাভরণ, বিষণ্ণ, সংযত, সুন্দর। বয়স হবে 27-28। গলায় একটা তিল। মুগ্ধতায় বাকরুদ্ধ হয়ে গেল নিত্য। নিত্যর মনের মধ্যে জ্বলে উঠল লক্ষ লক্ষ প্রদীপ। ক্রমে আসা যাওয়ায় সে প্রদীপ রাশি আলোকিত করল সেঁজুতির বিপন্ন হৃদয়। পাবকাশ্রমের অলিতে গলিতে, বাগানে কুঞ্জে, ভিড়ে নির্জনতায়, কোলাহলে নৈশব্দে, জানা অজানায়, বন্ধনে মুক্তিতে পল্লবিত হয়ে চলল এক শিহরিত প্রেম। আশ্রম হিসাবরক্ষক নিত্যগোপাল আর আশ্রম রোগীর কন্যা সেঁজুতির হৃদয়ের গাঁটছড়া ক্রমে দৃঢ় হল। একদিন দুদিন করে কেটে গেল 2 বছর। চাকরি ছেড়ে বাড়ি বিক্রি করে চলে আসার জন্য বড্ড আফসোস হয় নিত্যর। সেঁজুতিও বলে, কি করব আমরা, কি করে সংসার পাতব? তুমি তো সব মাটি করে বসে আছো। নিত্যর চুলের মুঠি ধরে সে কৃত্রিম ধমকে বলে, কে তোমাকে সাধু হতে বলেছিল বলো তো? তাকে একবার পাই। আপেল বাগানের নিভৃতিতে সেঁজুতির আদরটুকু উপভোগ করতে করতে নিত্য ভাবে, সত্যি কি ভুল করেছে। এখন কি করলে সে পেতে পারে সেঁজুতিকে? নিত্যর এই কি করবে ভাবতে ভাবতেই সুস্থ হয়ে উঠলেন সেঁজুতির বাবা। তাকে নিয়ে গেল বাড়ির লোক। সেঁজুতিও পাড়ি দিল সুদূর মালদা। নিত্যর পৃথিবীটা হঠাৎ কেমন যেন ফাঁকা হয়ে গেল। কেমন যেন আহ্নিক গতি, বার্ষিক গতি থেমে গেল নিত্যর। তার চোখ মুখ কালো হয়ে গেছে। ফোন করলে কে যেন ধরে, সেঁজুতিকে পায় না সে চিঠি লেখে, কিন্তু উত্তর আসে না। অন্য আশ্রমিকদের সঙ্গেও আর সহজ করে মিশতে পারে না নিত্য। সেদিন বিকালবেলায় নিত্যর ঘরে চিঠিটা পৌঁছে দিল জীবানন্দ। প্রথম দিন নিত্যকে অতিথি ভবনে ডাকতে এসেছিল সে। সেই কিশোর এখন দীক্ষিত সন্ন্যাসী। চিঠিটা সংক্ষিপ্ত, অপরিচয়ের সৌজন্যে লেখা। বাবার মনোনীত পাত্রকে গ্রহণ করা ছাড়া আর কোনো পথ নেই সেঁজুতির কাছে। নিত্যকাল নিত্যগোপালের অপেক্ষায় বসে থেকে বাবাকে আবার কষ্ট দিতে বা অসুস্থ করে ফেলতে পারবে না সে। নিত্য যেন ভুলে যায় তাকে, ক্ষমা করে দোষ ত্রুটি। আশ্রমের অনেকেই, বলতে গেলে ছোট বড় প্রায় সবাই জানত, মানে বুঝতে পারত ব্যাপারটা। কিন্তু আশ্চর্য, কেউ কোনোদিন কিছু বলেনি নিত্যকে। এমনকি দিব্যানন্দও বলেননি কোনো কথা। সেঁজুতির এত ঘন ঘন আসা যাওয়া নিয়েও এই 2 বছরে প্রশ্ন তোলেনি কেউ। কেবল যখন হিসাবপত্র ক্রমাগত বাকি পড়ে থাকছিল, তখন একদিন কর্মসচিব বলেছিলেন, তুমি কি একা পেরে উঠছ না? তোমার কি কোনো সহকারী দরকার? কাউকে কি বলবো তোমায় সহায়তা করতে? নিত্যকে সচেতন করে দেবার জন্য এই কটা কথাই ছিল যথেষ্ট। সে সম্বিত ফিরে পেয়ে মন দিয়েছিল কাজে। ওই চিঠি পাবার পর ধুম জ্বর এলো নিত্যর। আশ্রমিক স্বজনেরা যথারীতি তার সেবা করল আন্তরিকতার সঙ্গে।
প্রায় 15 দিন শয্যাশায়ী রইল নিত্য। সারাক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকল সিলিংয়ের দিকে। ডাক্তারবাবুকে বোধহয় মেয়ের বিয়ের সুখবর জানিয়েছিলেন সেঁজুতির বাবা, আর তিনি বোধহয় দিব্যানন্দকে। দিন 20 পর বিষণ্ণ ক্লান্ত নিত্য আরতি শেষে প্রার্থনা গৃহে একা একা বসে ভাবছিল, সব কেমন স্বপ্নের মতো ঘটে গেল। এখন যেন তার বিশ্বটাই ফাঁকা হয়ে গেছে, শূন্য শূন্য। তার বিশ্বে আর ঘর নেই, বাড়ি নেই, সংসার নেই, প্রেম নেই, স্বপ্ন নেই, অপেক্ষা নেই, অভিমান নেই, ক্রোধ নেই। যেন এক অনন্ত মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে সে। তার অবয়ব আছে, ভিতরের আত্মাটাই নেই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কোনোটাই আর অনুভব করে না সে। স্মৃতি না, দুঃখ না, আঘাত না, কোনোটাই আর স্পর্শ করে না তাকে। প্রার্থনা গৃহ কখন যেন ফাঁকা হয়ে গেছে, কখন যেন দিব্যানন্দ এসে দাঁড়িয়েছেন নিত্যর সামনে। নিত্য শান্ত কণ্ঠে বলল, কিছু বলবেন গুরুজি? দিব্যানন্দ বললেন, বৈরাগ্য কাকে বলে এতদিনে তুমি জেনেছ সে কথা। ওটা জীবন দিয়ে জানতে হয়, পুঁথি পড়ে হয় না। মনের মধ্যে যখন জেগে ওঠে শূন্যতার বোধ, তখনই মানুষ ঈশ্বরের কাছে যথার্থ আত্মসমর্পণ করতে পারে। যতদিন না বাসনার পূর্তি হয়, ততদিন বেদনাকে জানা হয় না। দুঃখেরই আর এক নাম ঈশ্বর। যে দুঃখ পায়নি সে তো অপূর্ণ, সে কি করে ভক্ত হয়ে উঠবে? নিত্য চোখ দিয়ে ঝরে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। যেন তৃপ্তি হলো তার, হালকা লাগলো নিজেকে। তার মনে হলো এ অশ্রু সেঁজুতির জন্য নয়, বোধহয় ওই সামান্য সম্পর্কের পরিণতির থেকে বৃহৎ কোনো অসীম হাহাকারের সামনে দাঁড়িয়েছে সে। যেন সমগ্র চরাচর কোনো এক অমোঘ দুঃখবোধের মধ্যে আকণ্ঠ ডুবে আছে বলেই মানুষ মানুষকে এত ভালোবাসে। এই নিখিল বিরহ ব্যথাই মানুষকে মহার্ঘ আর প্রিয় করে তোলে। এই না পাওয়াটাই তাকে বাঁচিয়ে দিল, অন্যথায় তার জীবন বেঁচে থাকার তাৎপর্য হারাত। যেন এই ছোট দুঃখের চাবিকাঠি পৃথিবীব্যাপী দুঃখ আর সেবার মধ্যে নিজেকে ব্যক্ত করার মাধ্যমে দুঃখ জয় করার ক্ষেত্র খুলে দিল তার সামনে। যেন এক বিপুল অমোঘ উত্তরণ সূত্র কেউ দিয়ে দিল নিত্যর হাতে। সেঁজুতি ছিল উপলক্ষ মাত্র। নিত্যর মনে হল, এতদিন আশ্রমে আছে, তবু এতদিনে সে প্রকৃত আশ্রমিক হল। এতদিনে তার কাজ হলো তার সাধনা। বিচ্ছেদময় দুঃখময় বিশ্বে শান্তি খুঁজে পাবার সাধনা। দিব্যানন্দ বললেন, আগামী পূর্ণিমাতে দীক্ষাটা হয়ে যাক তাহলে।